আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর থেকে স্পিকার দেশে ফিরলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। অসুস্থতা বা যে কোনো কারণ দেখিয়ে সরে যেতে সাংবিধানিক বাধা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার আশা প্রধানমন্ত্রীর। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গাজী নজরুলের এমপি পদ বাতিলে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি। গণভোট অবৈধ হলে সরকার থাকে কিভাবে, মন্তব্য ডাক্তার শফিকের। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানো হল সাবেক মেজর মুজাফফরকে। জিজ্ঞাসাবাদের অনুমতি পেল প্রসিকিউশন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার 30 বছর পদার্পণে হবিগঞ্জের চুনারু ঘাটে 4 জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুষ্ঠানের খবর। এবার বিস্তারিত। সিঙ্গাপুর থেকে স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা পরে দেখা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর একসাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে কেউ বিস্মিত হয়েছিলেন, কেউ ভেবেছিলেন রাজনৈতিক সমঝোতা। কিন্তু 6 মাস না যেতেই রাষ্ট্রপতির বিদায়ের সুর। হঠাৎ কেন এমন ইউটার্ন তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কোনো সংবাদ মাধ্যম দাবি করছে, চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যেটা ভালোভাবে নেয়নি সরকার। আবার কেউ বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রস্তুত। থাইল্যান্ড থেকে স্পিকার দেশে ফিরলেই তাঁর কাছে হস্তান্তর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাংবিধানিকভাবে যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সে হিসেবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা। অবশ্য এর আগে বাংলাদেশের 21 জন রাষ্ট্রপতির মধ্যে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র 4 জন। তাদের বেশিরভাগই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। বর্তমান রাষ্ট্রপতিরও সে সুযোগ আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে কৌতূহল। আলোচনায় আছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক সচিব ফজলুর রহমান, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। আছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামও। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানও আলোচনায় আছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে
সরাসরি উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরেরটা পরে দেখা যাবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি অর্জনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতি বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আইনি এবং নিয়ন্ত্রণ কাঠামো আধুনিকায়নের পাশাপাশি কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ প্রতিপাদ্যে ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক FICCI FDI সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সম্মেলনের শুরুতেই বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী উপদেষ্টা সহ বিশেষজ্ঞ ও আয়োজকরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন বক্তারা। Combining both the private and public sector investment, if we can take it to around 40 and then improved ECOR. পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময় উপযোগী নীতিমালার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়া সরকারের অঙ্গীকার। Whether you are a local entrepreneur or a foreign investor, when you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. তারেক রহমান জানান, বিনিয়োগ বৃদ্ধি করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। টেকসই বিনিয়োগ নিশ্চিতে বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে। Our first budget provides targeted incentives for priority sectors. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs and shape Bangladesh. শুধু বিনিয়োগ আকর্ষণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়াকে একটি আধুনিক নগর হিসেবে প্রতিষ্ঠার জন্য এই আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি এবং পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়। গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও বৈধ নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক জনসভায় তিনি একথা বলেন। গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম উল্লেখ করে তিনি বলেন, জনরায়কে অসম্মান করা ঠিক হবে না। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, দলটির শীর্ষ নেতৃবৃন্দ সহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জনসভায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার জাতির কাছে যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে, অনতিবিলম্বে তা বাস্তবায়ন না করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। এ সময় জামায়াত ইসলামীর আমির বলেন, জুলাইয়ের ঘূর্ণিঝড়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ আবারও উকি দিচ্ছে। তাদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়,
যে ঘূর্ণিঝড় ফেসিবাদকে তছনছ করে দিয়েছে, এখন তারা মাঝে মাঝে বাপ সাপ দেখায়, এই চলে আসলাম, এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে, তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য আসো। বিরোধী দলের নেতা বলেন, জনগণের রায়কে যারা অপমান করেছে তাদের পরিণতি ভালো হয়নি। তারা বলেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? দেশের প্রতিটি রন্ধে রন্ধে চোরেরা বসে আছে, এজন্যই বিভিন্ন সময়ে নানা সংকট দেখা দিচ্ছে বলেও মনে করেন আমিরে জামাত। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ। শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 5 দফা দাবিতে জামালপুরে এনসিপির জুলাই পদযাত্রায় কথা বলেন তিনি। এই সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। এই সরকার বলেছিল 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোন চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোন দেশ এই বর্তমান সরকারকে কোন ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে চিঠি দিয়েছে জামায়াত ইসলামী। তবে দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও জানান তিনি। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলার তদন্ত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখবো। আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছে। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। অনেক ঘরে জ্বলছে না চুলা, অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনেও রয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। বেশি বিপাকে সিএনজি ও রাইড শেয়ার চালকরা। সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের নবীন চিকিৎসকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থার নানা দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, গ্রাম পর্যায়ে চিকিৎসকের অভাবে কেউ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সেবার মনোভাব নিয়ে ডাক্তাররা এগিয়ে গেলে এই সমস্যার সমাধান সম্ভব বলে আশা করেন তিনি। পরে হাসপাতালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন তিনি। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়।
এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স। চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জের চুনারু ঘাটে চা জনগোষ্ঠীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমেই দেশের চা শিল্প বিশ্বময় সুনাম কুড়িয়েছে। এ সময় চা জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদের অর্থনীতি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর নেপথ্যে রয়েছে অসংখ্য শ্রমিকের শ্রম আর ঘাম, যাদের শ্রম আর ঘামে আমাদের অর্থনীতি একটু একটু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে। তাদের অন্যতম চা শ্রমিকরা। 8 ঘন্টার মজুরি বিনিময়ে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় চা শ্রমিকদের। এরপরও চা বাগানকে কেন্দ্র করেই প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিচ্ছেন তারা। বিশাল চা বাগানে গৃহপালিত পশুপালনের পাশাপাশি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত এসব জনগোষ্ঠীর সন্তানরা লেখাপড়ারও সুযোগ পাচ্ছেন। এই আয়ে তো আমরা ছেলে মেয়ে খাওয়াই, আর তো আমরা কোনো কর্ম কইতে নাই। আমরা তো চাই যে আমরা একটু শান্তি শৃঙ্খলায় থাকবো, একটু আমরা মজুরি বাড়াই, তো এটাই আমরা চাই। পূর্বপুরুষরা যেভাবে কাজ করে আসছে এভাবে আমরাও করে যেতে হবে। চন্দিছড়া চা বাগানে চুনারু ঘাট উপজেলার চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চা শ্রমিক ইউনিয়ন। এ সময় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিরিপেল পাল ও বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুল আক্তার সহ স্থানীয়রা তুলে ধরেন তাদের বর্তমান অবস্থা। ন্যাশনাল টি কোম্পানির পরিচালক সালেউদ্দিন জানান, চা শিল্পের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেক বাগানে বাগানে একটা কমিটি করেন, কারণ বাগানে তারপরে সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন যে আমরা ওই যে বৃহত্তর রংপুর অঞ্চলের লোক কয় জাগো ভাইয়ে, আমাদের জাগতে হবে। এ সময় তিনি চণ্ডীর মাঠে চা জনগোষ্ঠীকে নিয়ে 2 দিন ব্যাপী উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই চণ্ডীর মাঠে একটা 2 দিন ব্যাপী একটা বড় উৎসব করি। সেই উৎসবের নাম হবে বৈচিত্র্যের উৎসব বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব বা শ্রমিকদের উৎসব। প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। চা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে বলে আশা তার। লন্ডভন্ড অর্থনীতির উপর যে দেশটা দাঁড়িয়ে আছে, এই দেশটাকে শক্তিশালী করবার জন্য আমাদের যে প্রধান যে রপ্তানি খাত, সেটি চা শিল্পের, সেই চা শিল্প খাত, সেই খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই খাতে মালিক শ্রমিকদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা হয়েছে। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ক্রীড়া যারা ভালো খেলেন তাদেরকে কার্ড দিচ্ছে, নানা কার্ড তারা দিচ্ছেন। চা জনগোষ্ঠীর যে প্রতিনিধিরা, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি একটু সামান্য সময়ের জন্য তারা দেখা করতে পারেন, তাহলে হয়তোবা তাদের হতাশা কিছুটা হলেও কার্ড কেটে যাবে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, চিরায়ত ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা আশা করেন তিনি। চা জনগোষ্ঠী বলতে যত ধরনের এই পাহাড়ে বসবাসকারী যত ধরনের জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ের বাইরে জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা কাজ করতে জন্য অনুরোধ করব। একই সাথে আমি বলবো, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়। চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে এটিএন বাংলায় অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথাও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারু ঘাট, হবিগঞ্জ। এবার আন্তর্জাতিক সংবাদ। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো ভারতে। সবচেয়ে বেশি উত্তাল দিল্লি ও কলকাতা। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের লাগাতার অবস্থান ধর্মঘট এবং সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের পর রাস্তায় নেমে আসে মুম্বাই ও চেন্নাইয়ের মতো বড় বড় শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দ্রুত সময়ের মধ্যেই বিচারের আশ্বাসের পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে। এই অবস্থায় শুক্রবার দেশব্যাপী বড় ধরনের প্রতিবাদের ডাক দিয়েছে বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠনগুলো। এবার খেলার খবর।
বিশ্বকাপ শেষ হওয়ার 3 দিন পর সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই দলে স্পেন ও ফ্রান্সের 3 জন করে ফুটবলার আছেন। আর্জেন্টিনা থেকে 2 জন এবং ইংল্যান্ড, নরওয়ে, কেপ ভার্দের 1 জন করে জায়গা পেয়েছেন। 4-3-3 ছকের এই দলে সর্বোচ্চ 39.6% ভোট পেয়ে গোলরক্ষক হয়েছেন কেপ ভার্দের বোজিনিয়া। রক্ষণে আছেন মার্কো কুকুরিয়া, পেদ্রো পোরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং দায়ো উপামেকানো। মাঝে মাঠে জায়গা পেয়েছেন গোল্ডেন বলজয়ী রোদ্রি, মাইকেল অলিসে ও জুড বেলিংহ্যাম। আর আক্রমণভাগে আছেন লিওনেল মেসি, আর্লিং হাল্যান্ড এবং 10 গোল করে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপ্পে। তবে এই একাদশে জায়গা হয়নি ব্রাজিলের কোনো খেলোয়াড়ের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সিঙ্গাপুর থেকে স্পিকার দেশে ফিরলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। অসুস্থতা বা যে কোনো কারণ দেখিয়ে সরে যেতে সাংবিধানিক বাধা নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার আশা। প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। গাজী নজরুলের এমপি পদ বাতিলে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি। গণভোট অবৈধ হলে সরকার থাকে কিভাবে, মন্তব্য ডাক্তার শফিকের। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানো হলো সাবেক মেজর মোজাফফরকে। জিজ্ঞাসাবাদের অনুমতি পেল প্রসিকিউশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।